স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের প্রাকৃতিক, খনিজ, মৎস্য, বনজ, প্রাণী, মানব সম্পদ ইত্যাদি নিয়ে আলোচনা করি। ইতিপূর্বে আমরা ধান, গম, পাট, মৎস্য ইত্যাদি নিয়ে আলোচনা করলেও বর্তমানে আমরা আলোচনা করছি মানব সম্পদ নিয়ে। মানব সম্পদ অংশের মধ্যে আমরা বাংলাদেশের যেসব জনশক্তি পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, একই সঙ্গে বাংলাদেশে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা নিয়ে আসছি, তাদের কাছ থেকে আলোচনা শুনছি। এরই ধারাবাহিকতায় আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন জনাব রফিকুল আনোয়ার রাসেল, যিনি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের একজন সম্মানিত সদস্য, একই সঙ্গে বাংলাদেশ সিনেমা এবং টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষক হিসাবে আছেন। আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। সিনেমা জগতে আপনার যাত্রাটা একটু শুনতে চাই, একই সঙ্গে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কিভাবে আসলেন ফিল্ম মেকিং এই জায়গাটা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার যাত্রা শুরু। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। এরপর 1995-96 সালে আমরা ভর্তি হই। এরপর আমরা চলচ্চিত্র সংসদ আন্দোলনের মাধ্যমে আসলে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হই এবং সেই সাথে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আমি পরবর্তীতে ফাউন্ডার মেম্বার হিসেবেও কাজ করি এবং পরবর্তীতে আমি জেনারেল সেক্রেটারিও হই। এরপর যেটা হয় যে চলচ্চিত্র নিয়ে কাজ করতে করতে একসময় চলচ্চিত্র নির্মাণের প্রতি আগ্রহ তৈরি হয় এবং সেই সূত্রে চাকরি সূত্রে কিছু সময় কাটলেও আমরা অল্টারনেটিভলি একটা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডি সেন্টার তৈরি করি চট্টগ্রামে, অযান্ত্রিক নামে। তো সেটাও ছিল বেসিক্যালি আসলে ফিল্মের রিলেটেডই এবং সেখানে আমরা আসলে চলচ্চিত্র শিক্ষা, চলচ্চিত্র নিয়ে গবেষণা এবং অন্যান্য ওয়ার্কশপ আয়োজন করা, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কাজ করতাম এবং সাথে চলচ্চিত্র নির্মাণও। তো 2008 সাল থেকে আমরা শুরু করি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে চট্টগ্রামে আমরা নানাভাবে উদ্যোগগুলো নেই। তো সেই ক্ষেত্রে আমরা তখন শর্ট ফিল্মের মাধ্যমে কাজ করে এর মধ্যে সারা পৃথিবীতে একটা ডিজিটাল বিপ্লব হচ্ছিল। তো আমরাও মোটামুটি ডিজিটাল টেকনোলজির মাধ্যমে এসে জয়েন করি। সংগঠনটা খুব বেশি দিন আসলে 2010 সালের পরে কাজ করেনি, কিন্তু এরপর আমরা আসলে ফুল টাইম ফিল্ম মেকিংয়ে চলে যাই, যেহেতু চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। চলচ্চিত্র নির্মাণ একটা আমাদের শেষ পর্যন্ত একটা গন্তব্য হিসেবে দেখা দেয়। এর মধ্যে যেটা হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের নাট্যকলা বিভাগের চলচ্চিত্র বিষয়ে একটি কোর্স পড়ানোর আমন্ত্রণ পাই 2014 সালে। 2012 সালে ওটার আমরা সিলেবাস করেছিলাম, 14 থেকে সেটা পড়াশোনা শুরু হয়। সেই সূত্রে প্রায় 2019 সাল, 6 বছর আমি সেখানে শিক্ষক হিসেবে কাজ করি। সেই ফিল্ম অ্যান্ড টেলিভিশন পেপারটি পড়াই এবং পরবর্তীতে দেখা যায় ঢাকায় শিফট করার কারণে আপনার পূর্ণাঙ্গভাবে চলচ্চিত্র নির্মাণে কাজ শুরু করি এবং সেক্ষেত্রে নানা রকম ডকুমেন্টারি, শর্ট ফিকশন এবং পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করার মাধ্যমে আসলে কন্টিনিউটিটা থাকে আর কি। আপনার ফিল্ম মেকিং শুরু হলো কীভাবে সেই জার্নি তো শুনলাম, একই সঙ্গে আপনি শিক্ষকতাও করেছেন বললেন এবং ফিল্ম স্টাডিজ সাবজেক্টটা পড়িয়েছেন নাট্যকলা বিভাগে। তো আসলে আপনার মূল প্যাশনের জায়গা কোনটা, মেকিং নাকি টিচিং, নাকি দুটাকে ব্লেন্ড করে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? শুরুতে আসলে একেবারে ইচ্ছে ছিল না যে আমি কখনো শিক্ষক হব বা এই ধরনের বিষয়, সেই ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা ওরকম ছিল না আমার। কিন্তু দেখা যায় কি আসলে 2014 সালে যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেহেতু এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে অনেক ধরনের ছাত্রের একটা সমাগম থাকে এবং সেখানে অনেক ধরনের ইনসাফিসিয়েন্সি থাকে, অপ্রতুলতা থাকে, যে কারণে দেখা যায় কি ছেলেপেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো আমার তখন আসলে চেষ্টা ছিল যে এমন একটা শিক্ষার মাধ্যমে তাদেরকে আসলে এনলাইটেন করা যেটা আসলে তারা পরবর্তীতে কাজে লাগাতে পারবে। তো সেই ক্ষেত্রে আসলে এক ধরনের প্যাশন শুরু হয় এবং নির্মাণ এবং শিক্ষকতা দুইটাই তখন আসলে জোর একটা প্রেশার পেয়ে যায় শরীরের মধ্যে। আমার ইন্সপিরেশনও থাকে অনেকগুলো জায়গায়। তো আমি মোটামুটি সেভাবে কাজ করা শুরু করি। দুই দিকেই তখন ব্যালেন্স হয় যে শিক্ষকতাও করতে থাকি, চলচ্চিত্র নির্মাণের কাজও চলতে থাকে। আমি যদি আসি যে আপনার বর্তমান সময়ের অ্যাক্টিভিটি নিয়ে, বর্তমান সময়ে আপনি বাংলাদেশ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ফিল্ম সার্টিফিকেশন বোর্ড, সেটার মেম্বার হিসাবে আছেন। আমরা জানি যে এতদিন এটা ফিল্ম সেন্সর বোর্ড ছিল, 5 আগস্ট পরবর্তী সময়ে সার্টিফিকেশন বোর্ড হয়। তো এটা নিয়ে আসলে সার্টিফিকেশন বোর্ড হওয়ার পরে বাংলাদেশের মানুষ আমরা দেখেছি দুই ভাগে ভাগ হয়ে গেছে, যে ফিল্ম মেকার কমিউনিটি বলছে যে আমাদের সার্টিফিকেশনে যাওয়া উচিত, কিন্তু এখন যে সার্টিফিকেশন আছে সেটা আসলে প্রকৃত সার্টিফিকেশন হয় না। আর যারা জেনারেল মানুষ, যারা একটু ধর্মভীরু, তারা বলতেছে যে সার্টিফিকেশন তুলে দিলে সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, সিনেমার মাধ্যমে অনেক ভায়োলেন্স, অনেক অশ্লীল জিনিস সামনে চলে আসবে। এরকম দুইটা ডিভিশন হয়ে গেছে। তো এইটার ব্যাপারে আসলে আপনার মতামতটা কি? সেন্সর না সার্টিফিকেশন, বা কি করা উচিত আমাদের দেশে? যেটা আপনার ফিল্ম সার্টিফিকেশন বোর্ড যেটা ছিল, ফিল্ম সেন্সর বোর্ড যেটা ছিল একটা সময়, যেটা 1963 সালের যে সেন্সরশিপ অ্যাক্ট, সেটার আন্ডারে, সেটার আসলে অনেক ধরনের লিমিটেশনস ছিল। যেমন সেটার মাধ্যমে যে বিধিমালাগুলো তৈরি হয়, সেই বিধিমালাগুলোর মধ্যেও কিন্তু সার্টেন কিছু লিমিটেশনস ছিল। কিন্তু যদিও ওই বিধিমালায় দুইটা ক্যাটাগরি দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ফিল্ম সার্টিফাই করা যাবে দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে অ্যাডাল্ট ক্যাটাগরিতে আর একটা হচ্ছে আপনার ইউনিভার্সাল ক্যাটাগরিতে বা আনরেস্ট্রিক্টেড ক্যাটাগরিতে।
তো আমাদের এখানে আসলে কিছু ছবি হয়তো ওই সময় 77-78 সালে, মানে এটা 77-এ যেহেতু ফিল্ম মানে চলচ্চিত্র বিধিমালা ছিল, সে সময় হয়তো কিছু হয়েছিল, মানে একটা দুইটা ছবিতে হয়তো ছিল, আমরা রেফারেন্স হিসেবে পাই একটা ছবির কথা, কিন্তু মোস্ট অফ দ্য ছবি আসলে ইউ ক্যাটাগরিতে তখন হয়, এবং পরবর্তীতে আসলে এই ক্যাটাগরি যেটা অ্যাডাল্ট ক্যাটাগরি যেটা, সেটা মানে 18+ উপরে 18 বছরের পূর্ণবয়স্ক লোকজন দেখতে পারবে এরকম ছবি আসলে পুরোপুরি অমিট হয়ে যায়। যে ক্ষেত্রে যখন আমরা আনরেস্ট্রিক্টেড ছবি যখন আমরা মানে সার্টিফিকেশন করতে চাই বা আমরা যখন কোনো সেন্সর সনদ দিতে চাই, তখন সেখানে কিন্তু লিমিটেশনস আছে। সেটা হচ্ছে যে আপনার ছবিতে যাই থাকুক না কেন, আপনাকে সেটা আসলে ইউনিভার্সাল ক্যাটাগরির দর্শকের জন্য উপযুক্ত করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে সবসময় আমরা আগে বলতাম কাটছাট, বা আগে যে সেন্সারিংগুলো বলতো যে কাটিং দেওয়া বা এই ধরনের কিছু, বা এখনও বলা আনকাট ছবি যাচ্ছে, বা কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওই আমরা এখন যেটা করি সেটা হচ্ছে অবজারভেশন। আমরা বলি যে এই অবজারভেশনগুলো আমরা শেয়ার করি যাতে কোনোভাবে যাতে এটা ইউনিভার্সাল ক্যাটাগরিতে যাতে কোনো ধরনের আপত্তিকর কোনো কিছু নিয়ে যাতে এটা সর্বসাধারণ দর্শকের কাছে না যায়। কারণ একটা ইউনিভার্সাল ছবি মানে হচ্ছে সব ধরনের দর্শক দেখবে। সব ধরনের দর্শক বলতে এটা একেবারে দেখা যাচ্ছে মা বাবার সাথে যে ছোট ছেলেটা যাচ্ছে সেও কিন্তু আসলে দেখবে। আমাদের এখানে হয়তো দেখা যাচ্ছে ধরেন একটা 15 বছরের একটা ছেলে বা 12 বছরের একটা ছেলে ক্যাটাগরি থাকলেও হয়তো সে একা ছবি দেখতে যাচ্ছে না, কিন্তু বাবা মার সাথে যাচ্ছে, কিন্তু ছবিটা হচ্ছে দেখা যাচ্ছে 18+, কিন্তু বাবা মার সাথে যাওয়ার কারণে একটা 12 বছরের ছেলে বা 9 বছরের ছেলে কিন্তু ওই ছবিটা দেখতেছে। তো সেই জায়গায় আমাদের এই রেস্ট্রিকশনটা আমাদের চিন্তাভাবনায় ছিল, এবং অনেক দিন ধরে চলচ্চিত্র সংসদ আন্দোলন কর্মী, চলচ্চিত্র আন্দোলন কর্মী যারা ছিলেন তাদের একটা দাবি ছিল যে যাতে সার্টিফিকেশন বোর্ডে চলে আসে বা সার্টিফিকেশন রেটিং সিস্টেমটা তৈরি হয় সারা পৃথিবীতে যেটা আছে। এটা পৃথিবীর অন্যান্য জায়গায় থাকার পরও কিন্তু আস্তে আস্তে গত 30-40 বছরে কিন্তু অনেক দেশে এটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের দেশে এটা একেবারে ছিল নতুন। 2023 সালে একটা আইন পাস হয়, এবং সেই আইনের পরেও কিন্তু দেখা যাচ্ছে কি কোনো ধরনের আসলে পরিবর্তন ঘটেনি। তো আলটিমেটলি আমাদের দর্শক বলেন, আমাদের নির্মাতারা বলেন, বা চলচ্চিত্র নির্মাণের সাথে যারা যুক্ত তাদেরও এক ধরনের ফ্রাস্ট্রেশন ছিল। কিন্তু এইটা ঠিক যে আমরা রিসেন্টলি আসলে বিধিমালাটা তৈরি করেছি, সেটা হয়তো কিছুদিন পর চলে আসবে। সেখানে আমরা 4টা ক্যাটাগরিতে দিয়েছি, 5টা ক্যাটাগরিতে আমরা ফাইনালি আসলে রেটিং সিস্টেম করতে বাধ্য হয়েছে, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত অত বড় লেভেলে যায় নাই, কিন্তু সুযোগগুলো আছে, অন্যান্য রেটিংগুলো আসবে। সেখানে হয়তো ইউনিভার্সাল ক্যাটাগরি থাকতেছে, 12+ থাকতেছে, 15+ থাকতেছে, এবং 18+ থাকতেছে। তারপরও কিছু বিষয় থাকে যে আমাদের দেশে যেহেতু আমরা একটা মুসলিম প্রধান দেশ, এবং সেখানে অনেক ধরনের বিষয় আসে, সাংস্কৃতিক বৈচিত্র্য থেকে শুরু করে অনেক বিষয়কে আমাদের আসলে অ্যাকোমোডেট করতে হয়। অনেক দেশে দেখা যায় কি আসলে 18+ বা সেটা যে সবসময় আসলে নুডিটি বা অবসেনিটি বা ভায়োলেন্সের কারণে হয় তা না, অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও কিন্তু 18+কে কিন্তু অনেক বেশি পরিমাণে নজর দিতে হয়। না আমাদের এখানে যেহেতু আসলে সেই সুযোগগুলো অনেক ক্ষেত্রে কম, ফলে আমাদের সেই ক্যাটাগরির মধ্যেও কিছু লিমিটেশনস আমাদেরকে মাথায় রাখতে হয়। কারণ আসলে হয় কি যে পৃথিবীর কোথাও কিন্তু আসলে চলচ্চিত্র ওইভাবে উন্মুক্ত না যেটা আমরা মনে করি। ইভেন হয়তো পলিটিক্যাল কারণে অনেক ছবি হয়তো কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে না। আপনারা জানবেন যে ব্যাটল অফ আলজিয়ার্সের মতো ছবি কিন্তু কান ফিল্ম ফেস্টিভ্যাল ঢুকতে দেয় নাই 70-এর দশকে। তো কারণ এটা পলিটিক্যালি হয়তো ফ্রান্সের কলোনিয়ালিজমের বিরুদ্ধে ছিল। তো সেই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে রেস্ট্রিকশন অবশ্যই কিছু কিছু জায়গায় থাকে, তারপরও আমাদের অনেক বেশি ওপেননেস রাখতে হয়। তো সার্টিফিকেশন বা ক্যাটাগরি সিস্টেম যেটা বা রেটিং সিস্টেম যেটা, সেটা অনেক ধরনের পথ উন্মুক্ত করবে। যেমন আমি যেহেতু এই বোর্ডের সাথে গত 1-1.5 বছর ধরে কাজ করছি, আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে 2টোকে 3টে ছবি বাদে সব ছবি কিন্তু কোনো না কোনোভাবে রিলিজ পেয়েছে। সো সেক্ষেত্রে আগে যেটা রেশিও ছিল যে অনেক কম ছবি, মানে অনেক বেশি ছবি আটকে যেত, এখন আসলে আটকে যাওয়ার সুযোগ নেই। ক্যাটাগরির কারণে আমরা অনেক ছবিকে আসলে রিলিজ দিতে পারছি। তো সেটা একটা বড় সুযোগ সামনেও থাকতেছে। যে আপনি যেটা বললেন যে আগে আসলে অনেক ছবি আটকে যেত, এবং আমরা কিছুদিন পূর্বেও দেখেছি বাংলাদেশে বেশ কিছু প্রখ্যাত নির্মাতা তাদের বিভিন্ন সিনেমা আটকে গিয়েছে। কিন্তু আবার একই সঙ্গে তো সার্টিফিকেশনের আগে যখন সেন্সরের আইন ছিল, তখন আমরা প্রচুর 2001 পরবর্তী সময়ে প্রচুর অশ্লীল সিনেমারও প্রচার প্রসার দেখেছি। তো আমাদের সেন্সর আইনটা যদি এতটা কড়াই হতো, তাহলে ওই সিনেমাগুলো আসলে কিভাবে প্রচার পেল? আমাদের এখানে একটা কনসেপচুয়াল ধারণা হচ্ছে কি যে সেটা হচ্ছে যে সেন্সর করতে হয় আসলে দুইটা জিনিসকে মাথায় রেখে। একটা হচ্ছে প্রচুর পরিমাণ অবসেনিটি থাকে, আরটা হচ্ছে আপনার ভায়োলেন্স, এক্সট্রিম ভায়োলেন্স। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেটার কারণে আসলে ছবিকে আসলে অনেক বেশি লিমিটেশনসের মধ্যে বা ক্যাটাগরির মধ্যে নিয়ে আসতে হয়। হ্যাঁ, যেমন অনেক ধরনের ছবিতে গালির ব্যবহার থাকে, অনেক সময় দেখা যায় কি গালির তারতম্যের কারণে হয়তো দেখা যাচ্ছে রেটিং চেঞ্জ হচ্ছে বা এই ধরনের। আর আপনি যেটা বললেন সেন্সরের সময় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে অনেক বেশি আসলে হয়তো আমরা যেটা পরবর্তীতে এসে শুনেছি যে অনেক ধরনের আসলে ওভারলুকিং ব্যাপার ছিল। অনেকে হয়তো খেয়াল করতো, অনেকে খেয়াল করতো না, কেউ হয়তো যোগাযোগ মেনটেন করতো। সো এটা খুব সচরাচর আমাদের দেশে আগের যে সিচুয়েশনগুলো ছিল
সেটার প্র্যাকটিসটা আসলে ওভারঅল অন্যান্য জায়গায় যেরকম এখানে হয়তো ওরকম ছিল, যে কারণে হয়তো এই সেন্সরের ফাঁক গলে হয়তো অনেক ছবি বেরিয়ে গেছে। প্রযোজকরা হয়তো বলেছেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এটা হবে ওটা হবে, বা কোনো না কোনোভাবে ম্যাল প্র্যাকটিসের মাধ্যমে হয়তো এই কাজটা হয়েছে। কিন্তু আইন কিন্তু আগেও শক্ত ছিল, এখনও শক্ত আছে, কিন্তু সিচুয়েশন হচ্ছে আইনের ইমপ্লিমেন্টেশনটা আসলে ওইভাবে ছিল না, যে কারণে হয়তো এখন হয়তো আইনের ইমপ্লিমেন্টেশন আমরা করছি, আমরা অনেক কনসিডারেবল জায়গায় দেখি অনেক ছবির ক্ষেত্রে, বাট তারপর আমরা মনে করি যে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশনটা থাকা উচিত। সার্টিফিকেশন আইন যেটা 23-এ করা হলো, এটা তো যতটুকু জানি যে সংস্কার হচ্ছে এবং সংস্কারের একটা ড্রাফটও জমা পড়েছে। এই ড্রাফটে আসলে মেজর কি কি চেঞ্জেস এনেছেন আপনারা? আমাদের 2023-এর যে আইন, সেটা তো আসলে আইনের আন্ডারে ছিল, কিন্তু ওখানে যেমন আমাদের ক্যাটাগরিগুলো বলা হয়েছে যে মূল্যায়ন প্রতীক দিতে হবে, রেটিং দিতে হবে, কিন্তু ক্যাটাগরিগুলো ডিফাইন করা ছিল না। বা আমরা যখন নতুন বিধিমালা তৈরি করি সেখানেও কিন্তু 12+, 15+ এটা বলাও ছিল, কিন্তু কি কি বৈশিষ্ট্য অনুযায়ী বা কী কী নির্দেশনা অনুযায়ী আসলে একটা ছবিকে আমরা 12 থেকে 15-তে নিব বা 15 থেকে 18-তে আমরা সার্টিফাই করব, সেটার কোনো গাইডলাইন বা নির্দেশনা কিন্তু কোথাও ছিল না। যে কারণে আমরা এই বিষয়গুলোকে স্পেসিফিক করেছি, যে মাদকের ব্যবহার, অবসিনিটির ব্যবহার বা আদার যে ড্রাগ বা ভায়োলেন্সের ব্যবহার, সেটার একটা পরিমাণকে বিচার করে আসলে আমাদের ইউনিভার্সাল থেকে 12+-এ যেতে হবে, 12+ থেকে 15+-এ যেতে হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি, যেমন একটা নীলচক্র একটা ছবি, সেই ছবিটার কন্টেন্ট এবং ছিল কিন্তু আসলে অ্যাডাল্ট বেসড, কিন্তু এটা আসলে যে মানে 15 থেকে 18 বছর ছেলেপেলেরা যারা এটার ভিকটিম, তারা যদি এটা না দেখে তাহলে দেখা যাবে ছবিটার আসলে দরকারই হয়তো থাকবে না। তো আমরা আসলে অনেক ধরনের আর্গুমেন্ট করে কিন্তু এই ছবিটা আমরা কিন্তু পরবর্তীতে ইউনিভার্সালি ছাড়ি, যেহেতু আমাদের কাছে কোনো ক্যাটাগরি ছিল না, কিন্তু এটা হয়তো আসলে প্রপারলি হয়তো 12 বা 15+-এ যাওয়ার সুযোগ ছিল। সার্টিফিকেশন বোর্ডের সঙ্গে সঙ্গে তো আপনি বিসিটিআইতেও পড়াচ্ছেন, বাংলাদেশ সিনেমা টেলিভিশন ইনস্টিটিউটে। তো বিসিটিআই নিয়ে আসলে দেখা যাচ্ছে যে এক ধরনের লোকজনের মধ্যে অনীহা আছে, বা আসলে বিসিটিআই কতটুকু ভালো সার্ভিস প্রোভাইড করতেছে এডুকেশনের জায়গায় একটা ইনস্টিটিউট হিসাবে, এটা নিয়ে আসলে খুব একটা আলোচনা আমরা পাই না, যতটা আমরা পাই পিআইবির ব্যাপারে বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের ব্যাপারে। তো বিসিটিআই আসলে বর্তমানে কি অবস্থা, বা আপনারা আসলে কি শেখাচ্ছেন, কি পড়াচ্ছেন? একাডেমিকভাবে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি, এইটার আসলে ইনফ্রাস্ট্রাকচারের একটা প্রবলেম আছে। যেমন ধরেন এটার নিজস্ব ভবন নাই বা নিজস্ব ক্লাসরুম নাই, নিমকো বা আদার জায়গায় যেখানে এটা ক্লাস করানো হচ্ছে সেই জায়গায় কিছু লিমিটেশনস তো আমাদের থাকেই। তার মধ্যে যেটা সমস্যা সেটা হচ্ছে যেমন এটা রেগুলার শিক্ষক ব্যবস্থা নাই। যেমন এইখানে যেমন আমাদের 6টা বিভাগ আছে, 6টা বিভাগের মধ্যে নিয়মিত শিক্ষক না থাকার কারণে এখানে যে নিয়মিত কোর্সগুলোতে যে টিচার বা স্টুডেন্ট একটা কমিউনিকেশন থাকবে, ছাত্ররা আসলে যাদেরকে দেখে আসবে বা যাদের সাথে এটার সাথে সম্পৃক্ত হবে, তো সেক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রপার একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গত 12 বছরে ডেভেলপ করা হয় না। এটা এখানে যারা ছিলেন তারা কীভাবে ভাবছেন আমি জানি না, কিন্তু আমরা এসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাঠামোগত সমস্যা, এবং যে কারণে আমরা যখন কোনো কোর্স অফার করে আমাদেরকে হায়ার করতে হয় বাইরের থেকে, আমাদের কোনো রেগুলার শিক্ষক নাই। অন্যান্য ইনস্টিটিউটগুলোতে বা পাবলিক বা প্রাইভেট যেখানে, সেখানে যে সুবিধাগুলো ছাত্ররা পেয়ে থাকে, আমাদের এখানে সুবিধাগুলো আছে এবং লেস কস্টে কিন্তু আমাদের ছাত্ররা পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সরকারের একটা ইনস্টিটিউশন অনেক বড় ভূমিকা পালন করতে পারে, এবং যেহেতু আমাদের এখানে এফডিসি বা আদার যে ইনস্টিটিউটগুলো আছে রিলেটেড টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, এগুলো সবই আসলে সরকারের ওই তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে ফিল্ম আর্কাইভ বা আদার জোনগুলোতে তারা অনেক বেশি বেনিফিটেড হতে পারে আমাদের ছাত্ররা। একটা সময় তো দেখা যেত যে বাংলাদেশের তরুণদের মধ্যে ফিল্ম জানার, ফিল্ম শেখার, ফিল্ম মুভমেন্টগুলোর একটা আলাদা ক্রেজ ছিল। এখন আসলে কি সেটা দেখতে পান যে আসলে বিসিটিআই তো আপনি আছেন, আবার একই সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ করছেন, ফিল্ম নিয়ে একটা সময় যে আগ্রহ ছিল, একটা ফ্যাসিনেশন ছিল তরুণদের মধ্যে, এখন কি সেটা আছে কিনা? তারা শিখতে চায় কিনা, জানতে চায় কিনা, বা বিসিটিআই আসলে কি পরিমাণ স্টুডেন্ট ভর্তি হচ্ছে বা কি কাজ করছে? গ্লোবালি আপনি দেখবেন যে সারা পৃথিবী এখন অনেক বেশি আসলে অডিও ভিজুয়াল রিলেটেড হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে শুধুমাত্র যে আমরা ক্যামেরার মাধ্যমে কাজ করছি তা না, যে একটা ইনস্টিটিউশনটা বড় ক্যামেরা বা এটির সাপোর্ট দিবে, আমরা মোবাইলে কাজ করতেছি, শুধু সেন্সগুলো ডেভেলপ করা দরকার। তো সেই জায়গায় আমার কাছে যেটা মনে হয়, যেখানে আজকে প্রিন্ট মিডিয়ামগুলো দেখবেন যে এক ধরনের ইলেকট্রনিক মিডিয়ামে বা অডিও ভিজুয়াল জায়গায় কাজ করছে, ডেইলি স্টার প্রোগ্রাম করছে, টিভিএস প্রোগ্রাম করছে, যে সো আলটিমেটলি সারা পৃথিবী কিন্তু অডিও ভিজুয়ালি আসলে মুভ করতেছে, যেহেতু আমাদের হাতে মোবাইল আছে, সামাজিক মাধ্যমগুলো আছে, অনলাইন মাধ্যমগুলো আছে। তা আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি ঠিকঠাক মতো যদি আসলে আর্টিকুলেট করতে পারি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি, সেক্ষেত্রে এই যে আগ্রহের যেটা বললেন সেটা অনেক বেশি প্রফেশনালি ডেভেলপ করবে। বিসিটি একটা প্রফেশনাল ইনস্টিটিউশনস, এটা আমরা মনে করি যে এটা চলচ্চিত্র সংসদ আন্দোলন কর্মীরা এটা অনেক দিন ধরে আসলে দাবি করেছিলেন যে এরকম একটা ইনস্টিটিউট হওয়া উচিত।
এটা বেসিক্যালি আসলে টেকনিক্যাল মানে একটা ইনস্টিটিউট। তো সেখানে আমাদের আসলে সুবিধা থাকে যে আমরা টেকনিক্যালি একদম দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারি অডিও ভিজুয়াল রিলেটেড, যেটা একসময় আমরা যখন ফিল্ম সোসাইটি মুভমেন্ট বা আদার জায়গাগুলোতে থাকতাম তখন হয়তো কি আমাদের আসলে অনেক বেশি কনসেপচুয়ালি মুভ করতে হতো। আমরা পড়াশোনা করতাম, এটা করতাম, কিন্তু কারিগরিভাবে আমাদের আসলে অ্যাচিভ করা যে যেহেতু সিনেমা 50-50 আসলে টেকনিক্যাল মিডিয়াম এবং কনসেপচুয়াল মিডিয়াম বা আর্ট মিডিয়াম, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা খুব বেশি যে আসলে সুযোগ পেতাম তা না। কিন্তু এখন টেকনিক্যাল ডেভেলপমেন্টের কারণে আমাদের দেশে বা আমাদের দেশের বাইরেও কিন্তু অনেক ধরনের কাজ হচ্ছে, এবং আমাদের দেশেও কিন্তু টেকনিক্যাল ডিজিটাল মিডিয়ামের কারণে কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। সো আমরা যদি সেভাবে যদি আসলে কাজ করতে পারি, এটা একটা বিশাল এবং একটা দক্ষ অডিও ভিজুয়াল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিসিটা একটা ভালো ভূমিকা রাখতে পারে। আপনার আসলে ফিল্ম মেকিং জার্নিটা এখন কেমন? একই সঙ্গে তো অনেকগুলো দায়িত্ব পালন করছেন, সেটার সঙ্গে আসলে মিলে আপনার ফিল্ম মেকিং জার্নিটার কি অবস্থা এখন? আমি ফিচার লেন্থ ডকুমেন্টারি নিয়ে কাজ করেছি, শর্ট ডকুমেন্টারি নিয়ে কাজ করেছি, একটা ফিচার লেন্থ ফিল্ম নিয়ে যেটা কাজ করছে সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরই, ৭১ করতলে ছিন্নমতা, সেটা পোস্ট প্রোডাকশন পর্যায়ে আছে, হয়তো কিছুদিনের মধ্যে হয়তো আমরা এটা রিলিজ পর্যায়ে যাব। আমাদের দেশে যে ৭১ মুক্তিযুদ্ধ ঘটে গেছে, সেই মুক্তিযুদ্ধের সময় আসলে আমরা সবসময় যেটা করেছি সেটা হচ্ছে যে যুদ্ধ বা হ্যাপিনেসগুলোকে আমরা অনেক বেশি গ্লোরিফাই করেছি, কিন্তু আমাদের এখানে যে জেনোসাইড, যে এখানে যে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছেন, সেই ছবিটা আমরা আসলে তৈরি করতে অনেক সময় হয়তো পারিনি বা ব্যর্থ হয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জেনোসাইডটাকে আসলে অনেক বেশি এক্সপোজ করা দরকার, যে ক্ষেত্রে আমার কাছে হাসান আজিজুল হক, আমাদের প্রখ্যাত রাইটার, কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের যে ৭১ করতলে ছিন্নমতা, এটা এক ধরনের স্মৃতিকথা, আসলে সেটার উপর বেস করে আমি আসলে ফিকশনটা রেডি করি বা ফিকশনাল স্ক্রিপ্টটা রেডি করি, যেটার মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে এখানে মুক্তিযুদ্ধের গৌরব অবশ্যই আছে, কিন্তু অনেক বেশি যুদ্ধের চেয়ে এখানে যুদ্ধের যে ভয়াবহতা সেটারই আসলে অনেক বেশি প্রকাশ ছিল, সেই গণহত্যা বা আদার বিষয়গুলো ছিল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে দারুণ একটা উপস্থাপন হতে পারে আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতা সংগ্রামের উপর। ইন্ডিপেন্ডেন্ট মেকারদের আসলে মার্কেটটা খুবই ছোট হয়, তাদের সিনেমাগুলো আসলে খুব বেশি হলে যেতে পারছে না, ডিস্ট্রিবিউশনটা ভালো হচ্ছে না, অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না। তো এই চ্যালেঞ্জগুলো, আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবেও আছেন, আবার আপনি এমন জায়গায় কাজ করছেন যেখান থেকে আসলে ধরেন দেশের ব্লকবাস্টার সিনেমাগুলোও সামনে আসতেছে। তো আপনার সিনেমাটা নিয়ে বা যারা ইন্ডিপেন্ডেন্ট তরুণ নির্মাতা আছে তারা আসলে তাদের সিনেমাগুলো নিয়ে কীভাবে চিন্তা করতে পারে? কারণ বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা আসলে খুব একটা মানে লাভজনক ইন্ডাস্ট্রি না। তো সেই জায়গাটায় আসলে বাজেট, ডিস্ট্রিবিউশন, অডিয়েন্সের কাছে রিচ আউট করা, এগুলো কীভাবে আসলে মানে ইজি হতে পারে? সেক্ষেত্রে আসলে আমাদের একটা সম্মিলিত একটা প্রচেষ্টা থাকা উচিত, যে যেমন ধরেন আমরা যদি চলচ্চিত্রকে যদি আসলে একটা মানে শুধুমাত্র ইনফরমেশনের চিন্তায় না করে আমরা যদি মনে করি যে এটা একটা কালচারাল জার্নি, সিনেমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সিনেমা অ্যাজ এ পার্ট অফ দ্য কালচার, আর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি, মানে প্রতিটা জায়গায় সে আসলে তার অবদান রাখে। অনেক সময় আমরা আগে বলতাম যে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ, বাট এখন কিন্তু আসলে সিনেমা সেটা রিপ্রেজেন্ট করে, যে একটা দেশকে যদি আপনি চিনতে চান, সেই দেশের 10টা দরকারি ছবি যদি আপনি দেখেন, দেখবেন ওই দেশটাকে আপনি চিনতে পারতেছেন, সেটা ইরান হোক বা সেটা উত্তর কোরিয়া হোক বা আদার জায়গায়। আমাদের দেশের ক্ষেত্রে সেটা একটা জটিলতা আছে, কারণ আমাদের দেশের ছবিগুলোতে দেখা যায় কি আসলে সমস্ত কিছু প্রযোজক বা পার্সোনাল জার্নিতে, একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা মানে ওই ইন্ডিপেন্ডেন্ট লোকটা আসলে টোটাল জার্নিটা করতেছে, অন্যান্য জায়গায় তাদেরকে আসলে অ্যাকোমোডেট করা বা তাদেরকে নিয়ে আসলে শোকেসিং করা, সেই সুযোগগুলো আসলে কম। যেমন আমাদের যদি অল্টারনেটিভ ফিল্ম মেকারদের একটা সুবিধা থাকতো যে দেশে ধরেন সিনেপ্লেক্সগুলো বাদ দিয়ে, প্রফেশনাল বা প্রাইভেট বা কমার্শিয়াল সিনেমা হলগুলো বাদ দিয়ে যদি দেখা যাচ্ছে শিল্পকলা বা এই ধরনের জায়গায় বা আদার যে থিয়েটার ইনস্টিটিউটগুলো আছে তাদের নিজস্ব তত্ত্বাবধানে যদি অল্টারনেটিভ যদি ডিস্ট্রিবিউশন থাকতো, যে সিনেমা হল থাকতো বা সিনেপ্লেক্স থাকতো, দেশের অন্তত মিনিমাম 64টা জেলার মধ্যে হয়তো 30টা জেলাও যদি ঠিকঠাক মতো থাকতো, তাহলে হয়তো দেখা যাচ্ছে এই ছবিগুলো এখানে আসলে যেতে পারতো, এবং এই ছবিগুলোর মাধ্যমে আমরা অনেকগুলো জায়গায় যেতাম। যেমন আমি নিজে আসলে ফিল্ম অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি, যখন 2002 সালে যখন মাটির মনা আসলো, আমি মাটির মনা চট্টগ্রাম শিল্পকলায় 27টা স্ক্রিনিং করেছিলাম 9 দিন ব্যাপী, ডেলি 3টা করে শো। তো সেই জায়গায় আমাদের অভিজ্ঞতাগুলো আছে, যে ছবিকে ইভেন আমি চিটাগং ইউনিভার্সিটিতে হলে সিনেমা কাঁধে করে বয়ে দেখাতাম, যে প্রজেক্টর, সাউন্ড সিস্টেম এগুলো নিয়ে। তো ওই জায়গায় আমরা জানি যে আসলে সিনেমা দেখার লোক আছে, সিনেমা মানে প্যাট্রন করার লোক আছে, কিন্তু আসলে আমাদের উদ্যোগগুলোর আসলে খুব বড় অভাব। আর আগে যেটা আমরা খুব ম্যানুয়াল পদ্ধতিতে চিন্তা করতাম, আমাদের এখনকার জেনারেশন আসলে অতটুকু আসলে শোল্ডারিং করতে চায় না, কারণ সিস্টেমগুলো অনেক বেশি ডিজিটাইজ হয়ে গেছে এবং সিস্টেমগুলোতে অনেক বেশি আসলে দেখা যাচ্ছে যে কম্পার্টমেন্টাল হয়ে গেছে। সো আলটিমেটলি যে একটা ফিল্ম সোসাইটিও যে আগের মতো একটা ভূমিকা রাখতে পারে এই সমস্ত ক্ষেত্রে, তাও কিন্তু না। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের জায়গা থেকে অনেক দারুণ কাজ করেছি, হ্যাঁ, অনেক ধরনের স্ক্রিনিং করেছি, 4 বছর 6 বছর আমরা প্রোগ্রাম করেছি, কিন্তু এখন দেখা যাচ্ছে ওইভাবে আসলে কেউ কাজ করছে না। হ্যাঁ, একটা ছবি তৈরি করলে তারেক মাসুদ হোক, তানভীর মোকাম্মেল হোক বা
আদার মোর্শেদ ভাইরা হোক, ওনার ছবি তৈরি করলে আমরা চিন্তায় রাখতাম যে এই ছবিটা আমাদের ওইখানে আমরা কখন দেখাবো। বাট এখন আসলে এই সিচুয়েশনগুলো কাজ করে না, যেহেতু সবাই মনে করে যে আসলে যেহেতু প্রফেশনাল সেট আপ তৈরি হওয়া দরকার, প্রফেশনাল গ্রাউন্ড তৈরি হওয়া দরকার, কিন্তু সেটার সুযোগ আসলে প্রাইভেট পাবলিক দুই জায়গায় আসলে খুব অল্প এবং খুব লিমিটেড, মানে এটা আসলে খুব বেশি প্রসপেক্টাস এখনও হয়নি। দুইটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাবো সংক্ষেপে, যে এক, বাংলাদেশের যারা এখন তরুণ প্রজন্ম আছে যাদের হাত ধরে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, কিন্তু আমরা অভ্যুত্থানের পরবর্তীতেও আসলে মিডিয়াগুলোতে খুব বেশি এই একটা অভ্যুত্থান নিয়ে কাজ দেখতে পাইনি বা কাজ আসেনি। তো আমাদের তরুণ প্রজন্ম আসলে কাজ অনেকেই করতে চায়, অনেকে আমরা প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর দেখছি, কিন্তু আসলে ভালো কাজ বা ভালো সিনেমা কেন আসছে না, আপনার কি মনে হয়? সেকেন্ডলি, আসলে আপনি ভবিষ্যতে বাংলাদেশের সিনেমাকে কোথায় দেখতে চান? আপনি সার্টিফিকেশন বোর্ডে আছেন বা বিসিটিআইতে আছেন, সেখান থেকে আসলে 5 বছর বা 10 বছর পরে বাংলাদেশের সিনেমাকে কোথায় দেখতে চান? শুরুর যেটা বলি সেটা হচ্ছে যে আমরা আসলে অপেক্ষা করেছি, যে আমরা ভেবেছি যে আসলে নতুন ধরনের ছবি তৈরি হবে, যেই সময়টা আমরা আসলে 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখেছি এবং তারও আগে যে সময়গুলো দেখেছি আমরা, সেই সময় যে ধরনের ঘটনাগুলো ঘটে গেছে বাংলাদেশে, সেটা নেগেটিভ পজিটিভ যে অর্থে হোক না কেন, পলিটিক্যালি কানেক্টেড হওয়ার মতো তেমন কোনো ছবি আমরা আসলে পাইনি। আর আমাদের দেশে একটা বিষয় হচ্ছে কি, আমরা শুরু থেকে একটা জিনিস দেখি যে কিছু কিছু সময়কে আমরা রিড করি অনেক পরে গিয়ে। যেমন এই সময়টা হয়তো ভালো, যেমন মুক্তিযুদ্ধের সময় দেখা যাচ্ছে কি হয়তো খুব মুক্তিযুদ্ধের পরে কিন্তু প্রচুর ছবি তৈরি করার হিড়িক পড়ে গেছে এবং ছবি ভালো তৈরিও হয়েছে, এমন না যে সব ছবি ভালো হয়েছে, কিন্তু কিছু ছবি অন্তত তৈরি হয়েছে। কিন্তু এখানে গিয়ে দেখা যাচ্ছে কি এই সময়টাকে আমরা আসলে রিড করতে পারছি না কোনো কারণে, যে এখানের যে সাফারিংস বা যে কারণ, যে উদ্দেশ্যে আসলে এত বড় একটা 5ই আগস্টের মতো অভ্যুত্থান হলো, সেটাকে আসলে আমাদের তরুণরা বা আমাদের যারা সিনিয়র বা যারা আমাদের বুদ্ধিভিত্তিক জায়গায় কাজ করেন, তারা পুরোটাই আসলে এখনও পর্যন্ত খুব ক্যাওটিক জায়গায় দেখেন। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা স্পষ্ট না যে কেন আসলে এই ঘটনাটা ঘটছে এবং কেন এই নেসেসিটিটা, কেন অনিবার্যতা, যে এটা আসলে না ঘটেই কোনো উপায় ছিল না। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় কি শিল্পীদের এক ধরনের লিমিটেশনস তৈরি হয়ে গেছে, যে এটাকে অ্যাড্রেস করতে না পারা, যে কারণে হয়তো আসবে ছবি হয়তো সামনে আসবে, একটু একটা দুইটা ছবি আসলে আসতেছে। আপনারা দেখলেন যে দেলুপি বা আদার যে এখানে রাজনৈতিক আলাপ জরুরি, কয়েকটা ছবির মাধ্যমে আসতেছে, কিন্তু মানে সেইভাবে আসলে আসতেছে না যেভাবে আসলে আমরা আগে দেখেছি, যে কোনো একটা 90-এর অভ্যুত্থানের পরও। তো আমার কাছে মনে হয় যে এটা একটু সময় নেওয়া দরকার এবং আমাদেরও আসলে বুদ্ধিভিত্তিক জায়গায় আসলে এই যে এত বড় একটা ঘটনা 2024-এ ঘটে গেল, সেটাও আসলে আমরা পলিটিক্যালি আসলে এক্সপ্লেইন করতে পারি নাই আমাদের ম্যাস পিপলের কাছে, যে কেন এটার আসলে অনিবার্যতা ছিল, এটা না হয়ে কোনো উপায় ছিল না। এটাই হয়তো আমাদের এখনও পর্যন্ত স্টাক সিচুয়েশন তৈরি করে রাখছে। আর আমি যেটা মনে করি যে সামনে একটা জিনিস 5ই আগস্টের পরবর্তী সময় হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের বলার স্বাধীনতা তৈরি হয়েছে। সো একটু ধাক্কা হলেও দেখা যাচ্ছে যে মানুষ বলতে পারতেছে কথা, এইটা একটা বড় ব্যাপার। আপনি যখন নিজের মধ্যে যখন গা ঝাড়া দিয়ে যখন বলার চেষ্টা করবেন, তো সেটার শিল্প সাহিত্য এবং সিনেমা সংস্কৃতি সব জায়গাটার একটা রিফ্লেকশন আছে এবং সেটা হবে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় কি এখন যেটা আস্তে আস্তে শুরু হচ্ছে, সেটা যদি ঠিকঠাক মতো কন্টিনিউ আমরা বা করতে পারি, আমরা যদি আবার সে আগের মতো এক ধরনের রিজিম বা কন্ট্রোলড একটা সিচুয়েশন যদি তৈরি না করি, বা এক ধরনের ন্যারেটিভকে যদি আমরা আসলে ডমিনেটিং ন্যারেটিভ হিসেবে যদি আমরা যদি মানে ফোর্স না করি বা আমরা যদি প্রেশার করে না রাখি, আমার ধারণা আস্তে আস্তে খুব ভালো একটা জায়গায় যাবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। এবং ইয়াংরা আসলে অনেকভাবে এক্সপেরিমেন্ট করতে চায়, সেই এক্সপেরিমেন্টের সুযোগগুলো তাদেরকে দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য এবং বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষক রফিকুল আনার রাসেলের সঙ্গে। তার কাছ থেকে আমরা জানলাম বাংলাদেশে ফিল্ম সেন্সরশিপ থেকে সার্টিফিকেশনের রূপান্তর এবং তার ইম্প্যাক্টটা আসলে কী কী ছিল। একই সঙ্গে বাংলাদেশের প্রধান চলচ্চিত্র শিক্ষার যে জায়গা বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, সেটার আসলে লিমিটেশনসগুলো কী কী, তারা কী কী কাজ করতে চাচ্ছে, কী কী অ্যাক্টিভিটি তাদের আছে এবং একই সঙ্গে কী কী অসুবিধায় তারা রয়েছেন, সেই সঙ্গে বাংলাদেশের সিনেমার ভবিষ্যৎ এবং তরুণদের নিয়েও তিনি কথা বললেন। দর্শক, সামনের পর্বগুলোতে আমরা এরকম আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।